আমার নাম বাদশা মিয়া। যখন আমার সঙ্গে ঘটনাটি ঘটে তখন আমি পেশায় একজন কৃষক ছিলাম এবং তখন আমার ইয়াং বয়স। আচমকা এরকম একটা ঘটনা সত্যি অপেক্ষমান ছিল। তখনকার আমার বয়স 21-22 বছর হবে। আমি আমার আব্বার সঙ্গে মাঠেই কাজ করি। ঘটনার সময়কাল 2005 সাল। তখনকার সময়ে গ্রামে সাধারণত বিদ্যুৎ বা এরকম আধুনিকায়নের বিশেষ কিছু ছিল না। আর আমাদের বাড়ি ছিল হচ্ছে খালপাড় এলাকায়, যার কারণে সেখানে রাস্তাঘাটও ছিল একদম অনুন্নত। আর সময়টা ছিল হচ্ছে বর্ষার সময়, যার কারণে সবসময় বৃষ্টি হতো এবং ওই সময়টাতে পাটের সিজন থাকার কারণে মাঠে তেমন কোনো কাজ থাকতো না। শুরুতে পাট ভালো মতো নিড়িয়ে তারপর বড় হওয়ার জন্য অপেক্ষা করতে হতো। সামনেই ফুল সিজনে বর্ষা চলে আসবে, যার কারণে পাট হালকা বড় হয়েছে এবং সেগুলো নিড়ানোর জন্য আমাকে মাঠে যেতে হতো নিয়মিত। আমাদের এই অঞ্চলে পাট হতো বেশি, আর খালপাড়ের পাশে বাড়ি হওয়ার কারণে পাটগুলো জাগ দিতেও বেশ সুবিধা হতো। তো আমি সব কিছুতেই বেশ এক্সপার্ট, কারণ ছোটবেলা থেকে আমি আমার আব্বার সঙ্গে এটা করে আসছি। আমরা মোট হচ্ছে 2 ভাই 3 বোন। 3 বোনের বিয়ে দেওয়া হয়ে গিয়েছে। সবার ছোট আরেকটা ভাই আছে, সে পড়াশোনা করছে। কিন্তু আমার পড়াশোনা করা হয়েছিল না, কারণ হচ্ছে ওই সময়টাতে আমার আব্বার সঙ্গেই মূলত মাঠে কাজ করতে বেশি ভালো লাগতো, যার কারণে আমি ওই সময়টাতে কাজবাজ ওরকমভাবে পড়াশোনার পাশাপাশি চালিয়ে যেতে পারিনি আর কি। শুধুমাত্র কাজবাজি চালিয়ে গিয়েছি, পড়াশোনাটা চালাইনি। এক প্রকার আব্বা আমাকে অনেকবার বলেছে, তবে সেটা হয়নি। যেদিন আমার সাথে ঘটনা ঘটে সেদিন আকাশে বেশ খানিকটা মেঘ ছিল। সন্ধ্যার পরপর বাড়িতে চলে আসব, কিন্তু ওই দিনকে বেশ কিছু কাজ ছিল, যার কারণে আমি আসতে পারছিলাম না। তবে একটা বিষয় হচ্ছে, সন্ধ্যার কিছুক্ষণ পরপরই মেঘ কেটে চাঁদের আলো বের হলো। আমি ভাবলাম হয়তো বৃষ্টি আর আসবে না। চাঁদের আলোতে বেশ ভালোই দেখা যাচ্ছিল সবকিছু। ওই সময় ছিল একদম ফুল জ্যোৎস্না, মানে হচ্ছে পূর্ণিমা, যার কারণে চাঁদের আলোতে সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে যত রাতি হোক এইগুলো নিড়িয়ে আমি বাড়িতে যাব, কারণ বৃষ্টির সময় আসলে এগুলো আর দেওয়া হবে না, আর অন্য রকম আগাছা আবার নতুন করে তৈরি হবে, যার ফলে এটা এখন আর করব কিনা সেজন্য আমি অনেকটা রাত হলেও এটা করে তারপর বাড়িতে যাব সিদ্ধান্ত নিলাম। তো অনেকটা রাত হয়ে গেল করতে করতে। রাত তখন 11টার কাছাকাছি হবে। আমি ভেবেছিলাম সন্ধ্যার দিকে যাব, তবে বৃষ্টি আসলো না বলে 11টা পর্যন্ত সমস্ত জায়গায় টেঙ্গি দিয়ে কুপিয়ে একদম পুরো ক্ষেত পরিষ্কার করে ফেললাম। আমাদের ক্ষেতটা ছিল বেশ বড়, আর আমাদের বেশ জমি জমা ছিল, যার কারণে এই সারাদিনই এই মাঠেই পড়ে থাকতে হতো। সব মিলিয়ে কাজ শেষ করে আমি যখন মাঠে থেকে রাস্তার উপর উঠে আসলাম, তো আমাদের বাড়ির দিকে যেতে রাস্তাটা একদম কাঁচা ছিল এবং এই রাস্তার শেষ মাথায় হচ্ছে আমাদের জমি ছিল। কাঁচা রাস্তার 2 ধারে শুধুমাত্র জমি আর জমি, আর 2 ধারে বাবলা গাছ রয়েছে। তো এই গাছের পাশ দিয়ে আমি সাবধানে বাড়িতে ফিরছিলাম, কারণ হচ্ছে এই গাছের কাঁটাগুলো নিচে পড়ে থাকে, আর এগুলো খুব ভয়ঙ্কর কাঁটা। জ্যোৎস্নায় খুব ভালো মতো বোঝা যাচ্ছিল না, তবে আমি মাঝখান দিয়ে হাঁটছিলাম যাতে করে এই গাছের কাঁটা কোনোভাবে পায়ে না ফোটে। অনেকটা পথ হেঁটে আসলাম। আচমকা আমি খেয়াল করলাম কোন এক অদ্ভুত আলো দূরের একটা পাট ক্ষেতের মধ্যে উপর থেকে পড়তে লাগলো, এবং সেই আলোটা ছিল একদম সবুজ রঙের এবং এক ধরনের অন্যরকম বিকিরণের মতো আলো। উপর থেকে নিচে এসে ধপাস করে নিচের দিকে পড়লো, এবং আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই রাস্তা বরাবর একদম সাইডে পড়েছে। এমন আলো আমি এর আগে কখনো দেখিনি। আমি সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে সাইডে সরে গেলাম, কারণ আলোটা খুব তীব্রভাবে এসে সেখানে পড়েছে এবং সেখান থেকে জলজল করতে শুরু করলো। এত পরিমাণ জলজল করছিল যে আশেপাশের সমস্ত ক্ষেত একদম যেন পরিষ্কার দেখা যাচ্ছিল। পাটগুলো বেশ খানিকটা বড় হয়ে গিয়েছিল, যার কারণে তার ভিতরে কি পড়েছে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। বেশ খানিকক্ষণ পর নিজেকে সামলে আমি উঠে দাঁড়ালাম। ততক্ষণে আলোটা প্রায় নিভে এসেছে, এবং আলোটা কেন এখানে এরকম ভাবে পড়লো সেটাই তো আমি বুঝতে পারলাম না। তারপর আমি হাঁটাল ধরে নিচে নেমে যেতে লাগলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম যে সেখান থেকে কোনো একটা কিছুর গৌড়ানোর আওয়াজ আসছে। কিঞ্চিত ভয়ে ভয়ে আমি সামনের দিকে আগালাম। তারপর বেশ খানিকটা সামনে দিয়ে দেখি ক্ষেতের মাঝখানে একদম পাটের মাঝ বরাবর কেউ একজন পড়ে আছে, এবং নিশ্চয়ই সে আঘাত পেয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তার জ্ঞান নেই এবং একটু আগ পর্যন্ত সে কোঁকাচ্ছিল। তার নিশ্চয়ই জ্ঞান হারিয়েছে। আমি যখন তার কাছে এগিয়ে গেলাম, আমি দেখলাম সাদা রঙের একটা জুব্বা জাতীয় কোনো জামা সে পরে আছে, এবং তার পেছন থেকে দেখে তাকে তেমন বোঝা যাচ্ছে না, কারণ সবকিছু কাপড়ে মোড়ানো এবং ঢাকা। সঙ্গে সঙ্গেই আমি তার হাতটা ধরে এদিকে টান দিতেই খেয়াল করলাম একটা মেয়ে মানুষ। অদ্ভুত বিষয়,
এরকম আলোর বিকিরণ হয়ে আকাশ থেকে কোনো মেয়ে মানুষ কি পড়তে পারে, সেটাই তো আমার ধারণার বাইরে ছিল। আমি সেই মেয়েটার দিকে তাকালাম, দেখলাম অদ্ভুত সুন্দরী একটা মেয়ে। তার চেহারার দিকে তাকালে মনে হবে যে সে কোনো খুব বড়লোক ঘরের মেয়ে। তার পরনে এক ধরনের ঘোমটা জাতীয় পোশাক, আর চুলগুলো এবং পুরো শরীরের অবয়ব ছিল একটা সাদা রঙের পোশাকের ভিতরে ঢাকা। তারপর আমি কি করবো কিছু বুঝতে পারলাম না। আচমকা আমি মেয়েটাকে আবার সেই আগের পজিশনে দিয়ে ফেললাম। কারণ হচ্ছে আমি তাকে ধরেই নি এরকম একটা পরিস্থিতি। একে নিয়ে যদি আমি বাড়িতে যাই তাহলে যেভাবেই হোক আমার আব্বা আমাকে 6 টুকরো করবে। কারণ আমি যে কোনো মেয়েকে নিয়ে আমার ঘরে তুলেছি অথবা আশ্রয় দিয়েছি সেটা জানা মাত্রই আমার আব্বা নিশ্চয়ই আমাকে বেশ খানিকটা বকাঝকা করবে এবং মারধরও করতে পারে। বুড়ো হয়েছি তো কি হয়েছে, সে এরকমই করে। আমি আর কি করব, মেয়েটার দেখে খুব মায়া হলো। মনে মনে ভাবলাম নিশ্চয়ই বেশ খানিকটা আঘাত পেয়েছে, কি করা যায় কিছুই বুঝতে পারলাম না। এখানে এরকমভাবে ফেলে যাব, তার থেকে বরং এক কাজ করি, এখান থেকে তুলে ভালো একটা সমতল জায়গায়, ওইখানে একটা গাছ আছে, সেই গাছের গোড়ায় সুন্দরভাবে শুইয়ে দিয়ে যাই। আমার কাঁধে যে গামছাটা আছে সেই গামছাটা তার মাথার নিচে দিয়ে যায়, যাতে করে চেতন আসার পরে সেইখান থেকে চলে যেতে পারে। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছিল না ওই সময়টাতে, যে এই মেয়েটা উপর থেকে কিভাবে এখানে আসলো। আমি সঙ্গে সঙ্গে মেয়েটাকে নিজের কোলে তুলে নিলাম। মেয়েটা ছিল অত্যাধিক হালকা, মানে তার ওজন এবং তার ওয়েট তার শরীরের সাথে যায় না। দেখে মনে হচ্ছিল সে বেশ খানিকটা ওয়েটি এবং বেশ খানিকটা লম্বা, প্রায় আমার কাছাকাছি। তবে বেশ খানিকটা হালকা হওয়ার কারণে আমার তুলতে বেশি বেগ পোহাতে হলো না। তাকে ওইখান থেকে তুলে আমি সেই গাছের নিচে নিয়ে আসলাম, যেখানে শান বাঁধানো পাকা করা রয়েছে, এবং এখানে এই মাঠের মানুষজন এসে বসে, একটা আশ্রয় কেন্দ্র বলা যেতে পারে। আমি সেখানে তাকে কাত করে বসালাম। দেখলাম মেয়েটা তখনও অচেতন অবস্থায় রয়েছে। কি অদ্ভুত সুন্দর দেখতে এই মেয়েটি। একে এরকমভাবে এখানে ফেলে গেলে নিশ্চয়ই আমার পাপ হবে, আমি সেমনটা ভাবতে লাগলাম। কারণ মেয়েটি নিশ্চয়ই কোনো ভালো পরিবারের মেয়ে, এবং তার পরনের পোশাক, তার শরীরের ঘ্রাণ, সে যেরকম পারফিউম ব্যবহার করেছে, ইভেন তার হাতটা ধরতে পর্যন্ত আমার সেই সময় ভয় লাগছিল। কারণ তার হাত ছিল অত্যাধিক নরম এবং খুবই পরিষ্কার, যেটা কিনা আমার কৃষকের ময়লা হাত লেগে অনেকটা ময়লা হয়ে গিয়েছিল। এমনকি তার পোশাকের যেখানটায় আমি স্পর্শ করেছিলাম সেই জায়গাগুলো একদম আমার হাতের ময়লাগুলো লেগে গিয়েছিল। আমি ভাবছিলাম যে ইনি যদি ঘুম থেকে ওঠে বা চেতন হয় তখন নিশ্চয়ই আমাকে বকাঝকা করবে তার পোশাক ময়লা করার জন্য, আর তার শরীর টাচ করেছি এই কারণে। তবে আমার তো কিছু করার নেই, আমি কি তাকে এখানে ফেলে চলে যাব নাকি অন্য কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এনাকে এরকমভাবে রেখে চলে যাব, এনার যা করার ইনি করবে। আচমকা আমি যখন উঠতে যাব তখনই পেছন থেকে কেউ একজন আমার হাত ধরে বসলো। আমি খেয়াল করলাম সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ গাঢ় সবুজ, এরকম সবুজ বর্ণের চোখ আমি কখনো দেখিনি, মানে চোখের মণিগুলো একদম সবুজ, জল করছিল। আমি দেখে ভয় পেয়ে হাতটা ছাড়িয়ে পেছন দিকে সরে গেলাম। মেয়েটা ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে, এবং আমি যতটা ভেবেছিলাম ঠিক তাই। মেয়েটা আমার সমান লম্বা, এবং সে আমার দিকে আজগুবি দৃষ্টিতে তাকিয়ে আছে এবং আমাকে অবলোকন করার চেষ্টা করছে। বেশ খানিকক্ষণ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার হাত কিন্তু তখনও ছাড়েনি, আমার হাত তখনও শক্ত করে ধরে আছে। আমি অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারিনি। মেয়েটি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে দেখে সে অবাক হচ্ছে, বরঞ্চ তাকে দেখে আমার অবাক হওয়ার কথা। কারণ এই অন্ধকারের মধ্যে তাকে স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি না, তার গা থেকে একটু আগে যে আলো জ্বলছিল সেই আলোটা আমি বুঝতে পারছি না। কিন্তু তার চোখের মণিগুলো এরকম কিসের জন্য এবং জল করছে কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, আমি মেয়েটির দিকে খুব সাহস করে তাকালাম। তারপর আমি তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? মেয়েটি বেশ খানিকক্ষণ কোনো উত্তর করলো না। তারপর আমি তার হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে ফেললাম এবং সে ইচ্ছা করে আমার হাতটা ছেড়ে দিল। আমি সেখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে একটা দৌড় দিতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে, মানে যেখানে আমি দৌড় দিচ্ছি ঠিক একই পজিশনে মেয়েটি আমার সঙ্গে সঙ্গে আসছে, এবং আমি তার থেকে কোনোভাবে পালাতে পারছি না। আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি পেছন দিকে তাকিয়ে দেখি সেই ঘরের ভিতরে মেয়েটি নেই। তার মানে মেয়েটি ন্যানো সেকেন্ডের মধ্যে আমার সামনে চলে এসেছে, যেটা কিনা আসলেই খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমি কিছু না বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করে ফেললাম, আপনি কে এবং আপনি আমার পিছু কেন নিয়েছেন? আপনি কি চান আমার কাছে? মেয়েটির মুখ থেকে প্রথমবারের মতো একটা আওয়াজ আসলো, আপনি কে এবং আপনি আমার কাছে কেন এসেছেন? এই কথা বলতেই আমি তখন তাকে বললাম যে আপনার কাছে আমি এই প্রশ্নটা করবো যে আপনি কে এবং আপনি ওই উপর থেকে কিভাবে আসলেন, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটি তখন কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে তখন আমাকে বলল যে আমি একটা বিপদে পড়েছি,
আপনি নিশ্চয়ই আমার প্রাণ রক্ষা করেছেন। আপনি না থাকলে হয়তো আমি মারা যেতাম। মেয়েটির মুখ থেকে এরকম আজগুবি কথা শুনে তখন আমি বললাম, কি বলছেন আপনি মারা যেতেন? আমি তো দেখলাম আপনি ওই ক্ষেতের মধ্যে এসে পড়লেন। আমি রাত্রেবেলা কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম, কিন্তু আপনাকে এরকমভাবে দেখতে পেয়ে সত্যি আমি অবাক হয়েছি। আপনি কে বলুন তো? আর উপর থেকে এখানে এসে কীভাবে পড়লেন? আর আপনার শরীরে কোথাও কোনো অক্ষত, আর সব অক্ষত রয়েছে, কোথাও কোনো কিছু ঘটেনি, এটা কিভাবে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন উত্তর দিল যে আমি কে সেটা পরে জানা যাবে, তবে আমি খুব বড় একটা বিপদে পড়েছি। এই মুহূর্তে এখানে থাকা যাবে না। আপনি নিশ্চয়ই আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছেন, সেটা আমি বুঝতে পারছি। আপনি আমার মুখে পানি ছিটিয়েছেন, তখন আমি উঠে গিয়েছি, কিন্তু দেখছিলাম যে আপনি কিছু করেন কিনা, কারণ এর আগে মানুষের এখানে এসেই মানুষ সম্পর্কে আমার খারাপ ধারণা হয়েছিল। কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে যে আপনি আমার সাহায্য করতে পারবেন। দয়া করে কোনো কথা না বলে আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনার বাসাতে আমাকে একটু আশ্রয় দিন। আমি তখন বললাম, পাগল খেপেছে? আপনার মতো এরকম একটা মেয়েকে আমার বাসায় নিয়ে গেলে আমার আব্বা আমাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করবে। আর আপনি তো অনেক বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে, খুব সুন্দরী। আপনাকে নিয়ে গেলে গ্রামের মানুষজন নানান কথা বলবে। মেয়েটি তখন বলল, আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে কেউ দেখতে পাবে না। এই কথা বলতেই আমি বললাম, আপনি কি মজা করছেন আমার সঙ্গে? মেয়েটি তখন বলল, আমি কারোর সঙ্গে মজা করি না, এখনই আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তাই বলে সে আমার হাতটা খপ করে ধরে বসলো, ধরে আমাকে টানতে টানতে সেই মূল রাস্তা মানে পাকা সড়কের দিকে নিয়ে যেতে লাগলো, এবং সেই মাঠ থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর ও আমাকে টানতে টানতে আমাকে শুধু জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কোনটা? আমি তখন বললাম, আরও সামনে। সে আরও বেশি টানতে লাগলো এবং দৌড়াতে লাগলো। মূলত সে এক প্রকার দৌড়াচ্ছিল না, উড়ে উড়ে যাচ্ছিল। আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছিল, কারণ দিগন্ত খুব দ্রুত যাচ্ছিল। আমি তখন বললাম যে এটা আমার বাড়ি। আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমার বাড়ির সামনে চলে আসলাম, অথচ ওই বটগাছ থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে যদি আমি হেঁটেও আসি তাও প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। কিন্তু এই মেয়েটি আমাকে এত দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কীভাবে নিয়ে আসলো কিছুই তো বুঝতে পারলাম না। তারপর আমাকে বলল, চলুন আপনার ঘরে চলুন। তাই বলে সে আমার ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। ওই ঘর থেকে আব্বা বলল যে, কি ব্যাপার বাচ্চা, তুই আসছিস? আমি তখন বললাম, হ্যাঁ আব্বা আসছি। পরে আমাকে আব্বা বলল কি যে, কি রে খাবি না? মাঠ থেকে এত দেরি করে আসলি কিসের জন্য? আমি বললাম, আব্বা পুরো ভুঁই নিড়াই আসছি, এই জন্য দেরি হয়েছে, আগামীকালকে যদি বৃষ্টি হয় এই কারণে। তো তখন আব্বা বলল যে, কি বলিস, আগামীকালকে বৃষ্টি হবে, আকাশে জ্যোৎস্না, বৃষ্টি হবে কিসের জন্য এত কষ্ট করে? আমি বললাম, আব্বার সমস্যা নাই, আমার আসলে ক্ষুধা লাগে নাই, আমি খারাপ লাগতেছে শরীর, আমি ঘুমায় যাই। তো ওই কথা বলে আমি তো দরজা লাগাই দিছি। আর কেন যে দরজা লাগাইছি সেটা তো আব্বা জানে না, কারণ হচ্ছে দরজা তো আমি লাগাইনি, দরজা লাগিয়েছে হচ্ছে ওই মেয়েটি। তো ওই মেয়েটি এক প্রকার জোর জবরদস্তি করে আমার ঘরের ভিতরে ঢুকেছে। আমরা যে ঘরে থাকতাম সেই ঘরটা হচ্ছে টিনের ঘর ছিল, চারিদিকে টিনের বেড়া এবং উপরে টিনের বেড়া। তো সব মিলিয়ে মেয়েটি কেন আমার ঘরে ঢুকেছে সেটাই তো বুঝতে পারছি না। তারপর মেয়েটি আমাকে বলল যে, আপনি কোনো কথা বলবেন না, আর আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোনো আশরাফুল মাকলুকাত না, আমি কোনো ভিন্ন জগতের কেউ। আমি মেয়েটি আমাকে এই কথা বলার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে, কি বলছেন আপনি ভিন্ন জগতের কেউ? আপনি কে বলুন তো? মেয়েটি তখন বলল কি যে, আমি কে সেটা পরে জানা যাবে, তবে আপনি এতটুকু ধরে রাখুন যে আমি কোনো মানুষ নই, আমি জিন জাতিদের মধ্যে একজন, এবং একটা বিপদে পড়েই আপনার কাছে আশ্রয় নিয়েছি। আমি কিছুদিন পরে এখান থেকে চলে যাব। দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন, না হলে আপনার ক্ষতি আমি করব না, কিন্তু আপনার অন্যভাবে ক্ষতি হয়ে যাবে। মেয়েটিকে আমাকে এরকমভাবে বলতে লাগলো। আমি বললাম, কীভাবে? তখন সেই মেয়েটি বলল, অন্যভাবে জিনেরা আপনার উপর প্রতিশোধ নিবে, কিন্তু তারা যদি জানতে না পারে যে আমি এখানে আছি তাহলে তেমন কিছু হবে না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে মেয়েটির এমন চেহারা ছিল এবং এমন সুন্দর করে কথা বলতো, সে আসার পরে ঘরে এক ধরনের অন্যরকম গন্ধে মোমো করছিল, সেই সমস্ত কিছু আমার কাছে ভালো লাগছিল। জীবনে প্রথমবারের মতো একটা অন্যরকম ফিলিংস আমার মনের মধ্যে জেঁকে বসেছিল। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ওই আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি না হয় বাইরে গিয়ে শুই। মেয়েটি তখন আমাকে বলল, আপনি চাইলে আমার পাশে ঘুমাতে পারেন, সমস্যা নেই, আর আমরা জিনেরা চাইলে আমাদের নিজের শরীরকে অদৃশ্য করতে পারি, আপনি আমাকে দেখতে পারবেন না বা ছুঁতেও পারবেন না, তো সেই ক্ষেত্রে পাশাপাশি শুলে কোনো সমস্যা হবে না। আমি বললাম, না না, এটা অশোভনীয় দেখায়, আপনি এখানে ঘুমান, আর আমি হচ্ছে গিয়ে এখানে নিচে পাটি পেতে ঘুমাচ্ছি, সমস্যা হবে না, আমি বাইরে যাচ্ছি না, ঠিক আছে? মেয়েটি তখন বললো, আচ্ছা ঠিক আছে। তাই বলে সে ঘুমিয়ে পড়ল বিছানার উপর শুয়ে।
তবে তার শরীর সত্যি আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ সে শোয়ার পরে তার শরীর অদৃশ্য হয়ে গিয়েছিল। তবে সে যে এখানে আছে সেটা বোঝা যাচ্ছে, কারণ তার গায়ের ঘ্রাণ পুরো ঘরকে একদম মোমো করে ফেলেছে। সে উপস্থিত এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তার গায়ের ঘ্রাণ। আমি নিচে শুলাম। আমার ঘুম একদমই আসছিল না, কারণ মেয়েটার চেহারা আমার চোখে ভাসছিল। আর এরকম একটা সুন্দরী মেয়ে, এবং সে একটা পরী, জিন পরী, যে কিনা আমার ঘরের ভিতরে সে শুয়ে আছে। এটা আশ্চর্যজনক বিষয় না? মেয়েটাকে আমি জিজ্ঞেস করারও সাহস পাচ্ছি না কেন সে এরকমটা করেছে, বা কেন আমার কাছে আশ্রয় নিচ্ছে, আর সে কোত্থেকে আসলো, কিছুই তো আমি বুঝতে পারছি না। পরক্ষণে আমি এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো খুব কাক ভোরে। সাধারণত ভোরবেলায় আমার ঘুম ভাঙে, আর আগামীকালকে যেহেতু কাজ ছিল না, আব্বাও তেমন ডাক দিল না। আমি ঘুম থেকে উঠে একটু মোড়ামুড়ি করছিলাম। বেশ খানিকক্ষণ পর মোড়ামুড়ি করার পরে আমি ঠাস করে উঠে পড়লাম। উঠে দেখলাম কি যে বিছানার উপর কেউ নেই। আমি সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলাম যে কালকে রাত্রে যা ঘটেছে সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, নাকি আমি স্বপ্ন দেখেছি, কিছুই তো বুঝতে পারছি না। কারণ বিছানার উপর মেয়েটিকে দেখতে পাচ্ছি না, ইভেন ঘরের ভিতরেও কোনো ঘ্রাণ নেই, কোনো কিছুই না আমার মাথায় ঢুকছে না। তারপর আমি বাইরে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে মাকে বললাম, আচ্ছা মা, কালকে বাসা আসার পরে আব্বা কি আমাকে কিছু বলছিল? তখন মা বলল কি যে হ্যাঁ, তোর আব্বা না তোর খাওয়ার জন্য ডাকলো, তুই না দরজা ভিতরে থেকে দরজা বন্ধ করে চলে গেলি, বললি তোর ভালো লাগছে না, খাবি না। তার মানে বোঝা গেল যে ঘটনা সত্যি, এবং কালকে যা ঘটেছে সেটা একদম বাস্তব ঘটনা, এবং যা ঘটেছে সেটা আদতেই সত্য। কিন্তু মেয়েটা কোথায়? তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বেশ খানিকক্ষণ পরে আমি যখন খাওয়া দাওয়া করে নিজের ঘরে গেলাম, দেখলাম মেয়েটা আমার ঘরে খাটের উপর বসে কি যেন একটা খাচ্ছে। আমি তখন তাকে বললাম, আপনি ঘরের ভিতরে কখন আসলেন? আমি তো দেখলাম যে আপনি ঘরের ভিতরে নেই। মেয়েটি তখন বলল, আমি তখনও ঘরের ভিতরেই ছিলাম, আপনি আমাকে দেখতে পাননি এই জন্য। আমি তখন বললাম যে আপনি কোথায় থাকেন না থাকেন সেটা তো আমি জানি না, আপনি তো একটা জিনপরি বলেছেন, আপনারা চাইলে অদৃশ্য হতে পারেন, এই জন্যই হয়তো কনফিউশন হয়েছে। তা আপনি এগুলো কি খাচ্ছেন? আপনার জন্য ভাবছিলাম যে নাস্তা নিয়ে আসবো। তখন মেয়েটি বলল, আমরা এসব খাবার খাই না, তবে হ্যাঁ, আমার জন্য চাইলে আপনি মিষ্টি নিয়ে আসতে পারেন, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, মিষ্টি আমার খুব প্রিয় দ্রব্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আজকে হাটে যাব, হাট থেকে চাইলে আপনার জন্য মিষ্টি নিয়ে আসবো, এবং আপনি যদি ওইটাই খেতে চান তাহলে খায়েন, ঠিক আছে? তবে আমি আম্মাকে বলেছি যে আপনার জন্য রান্না করতে, মানে বলেছি যে আমার একটু বেশি ক্ষুধা লাগছে, এই জন্য আমি বেশি খাবো, এই জন্য আমি বেশি কথা বলেছি, কিন্তু আপনি সেগুলো খাবেন না সত্যি? মেয়েটি তখন বললো, যদি খাওয়া যায় তাহলে খাবো, আপনার খাবারগুলো এখানে নিয়ে আসেন, ঠিক আছে? আমি এর আগে কখনো মানুষের খাবার খাইনি, মানুষটা কী জাতীয় খাবার খাই দেখতে হবে। এরপরে দুপুরের খাবারের সময় হলো। আমি খাবার ওইখান থেকে সকালে ওখান থেকে উঠে প্লেটে করে একটা ডিশে করে ভাত এবং তরকারি বাটিতে করে নিয়ে আমার নিজের ঘরে চলে আসলাম। আমার আব্বু বললো, কি রে কই যাচ্ছিস? আমি বললাম, আব্বা ভালো লাগতেছে না এখন, পরে খাবো, ঘরে থাক, ঢাকা থাক, পরে দরকার হয় খাবো। আব্বা বললো, চাউলটার কি হইলো বুঝলাম না, গতকালকে থেকে কেমন যেন অদ্ভুত ব্যবহার করতেছে। আমি তো বুঝতেছি যে কি ঘটনা ঘটছে, আর মেয়েটিকে যে কেউ দেখতে পাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি, কারণ সে তো কোনো মানুষ না, সে একটা জিন পড়ি, যার কারণে আমি ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। আমি ওই ঘরে নিয়ে গেলাম খাবার নিয়ে যাওয়ার পরে আমি প্লেটে উঠে খাবার খেতে লাগলাম। মেয়েটি তখন আমার সামনে দৃশ্যমান হলো, কারণ তাকে যে আমি দেখতে পাচ্ছিলাম না এই জন্য তাকে আমি ডাকতেও পাচ্ছিলাম না। তখন মেয়েটি আমাকে বলল যে কি ব্যাপার, আমাকে দেখে একা একাই খাচ্ছেন, বললেন যে আপনাদের খাবার খাওয়াবেন আমাকে। আমি তখন বললাম, হ্যাঁ তা তো খাওয়াবই, এই যে আমরা এগুলো খাই, দেখুন আপনি খেতে পারবেন কিনা। তরকারি একটু মুখে দিয়ে থু মেখে ফেলে দিল, বলো কি যে কি বিচ্ছিরি খেতে, এত তিতা কেন, আর অন্যরকম স্বাদ, এগুলো আমাদের গালে রুচবে না, আমরা এই জাতীয় খাবার খাই না। আমি তখন বললাম, হ্যাঁ আমরা একটু মশলা খাই, তবে আপনি চাইলে ভাত খেতে পারেন, শুধু ভাত খেতে পারবেন? তাই বলে ভাতের গামলাটা তার দিকে এগিয়ে দিতেই সে বলল, কি সুন্দর ঘ্রাণ, এটা তো খুব ভালো লাগছে, দেখি এই জিনিস। তাই বলে সে হাতে নিয়ে সেই ভাতগুলো খেতে লাগলো, বললো কিছু, বাহ খুব সুন্দর তো, এগুলো আপনারা খান তাই না? তারপর সে আমার সামনে বসেই সবগুলো ভাত কপ কপ করে খেয়ে ফেললো। আমি প্লেটে যেগুলো খাবার নিয়েছিলাম সেগুলোই কোনো মতো করে খেয়েছি, কারণ 1 চামচের মতো নিয়েছিলাম। ততক্ষণে সে হাজির হয়ে গিয়েছিল, আমার পেট ভরেনি। তার মানে সে হামুক হামুক করে সব খেয়ে বললো কি যে, আসলে আমি দুঃখিত, আপনার সকল খাবার খেয়ে ফেলেছি তাই না? আমি বললাম, আমার সমস্যা নেই, আমি ভাত নিয়ে আসতেছি। তাই বলে আমি যখন ভাত আনতে গেলাম দেখলাম কি যে ভাত নেই, কারণ যারা যারা খেয়েছে ওই পরিমাণ করেই খাবার রান্না করা হয়েছিল, এবং সেই পরিমাণ আমি একাই 3 জনের খাবার খেয়ে ফেলেছি, মানে 3 জনের খাবার এনেছিলাম,
মেয়েটা একাই সমস্ত খাবারগুলো ভাতগুলো খেয়ে ফেলেছে। তো সব মিলিয়ে একটু অবাক হওয়ার মতো বিষয়। আমার মা বলল, কি রে, তোর পেটে কি কুমির ঢুকছে নাকি? তুই সারাদিন ভরে খাচ্ছিস, খালি খেয়েই যাচ্ছিস, এই 3 জনের খাবার নিয়ে গিয়ে একাই খেয়ে ফেলছিস, এখন বলছিস আমার ক্ষুধা লাগতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ক্ষুধা লাগে নাই তো অল্প কটা হলে ভালো হতো। তাই বলে নিজের কক্ষে চলে আসলাম। আসার পরে দেখি মেয়েটার আমার সামনে বেশ কয়েকটা কাঠের বাটি এনে রেখেছে। আমি তখন বললাম, এগুলো কোত্থেকে আসলো? ও তখন বলল, আসলে আমি বুঝতে পারছি যে আমি তোমার খাবার খেয়ে ফেলেছি, যার কারণে আমি তোমার জন্য কিছু তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি। তুমি নিশ্চয়ই মাংস খেতে পছন্দ করো। এখানে 3 ধরনের মাংস আছে, হরিণের মাংস, দুম্বার মাংস আর উটের মাংস। তুমি চাইলে যে কোনো একটা খেতে পারো। আমি তখন বললাম, এই জাতীয় খাবার তো এর আগে আমি কোনোদিন খাইনি, এই খাবার কোত্থেকে আসলো? হরিণ, দুম্বা, উট, কিছু তো বুঝতে পারছি না, এগুলো কোত্থেকে আনলেন মুহূর্তের মধ্যে? মেয়েটি তখন বলল, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা সাধারণত এই জাতীয় মাংসই খেয়ে থাকি, আর এই যে এইসব জিনিসের হাড়গুলো খেয়ে থাকি, এটা খুব পছন্দের। আপনি চাইলে হাড়গুলো আমাকে দিয়ে দিতে পারেন, মানে মাংসগুলো আলাদা করে হাড়গুলো দিতে পারেন। হাড়গুলো দেখে খুব লোভ লাগছে। আমি দেখলাম তরকারির ভিতরে বেশ বড় বড় হাড় রয়েছে এবং মাংসও রয়েছে। আমি সঙ্গে সঙ্গে এই মাংস থেকে হাড়গুলো ছাড়ালাম এবং হাড়টা ছাড়িয়ে আরেকটা প্লেটে ঢুকে দিলাম। দেখলাম ও কর্মর করে সেই হাড়গুলো খেয়ে ফেলছে। কি আশ্চর্য বিষয়, একটা মেয়ে এরকমভাবে হাড় খাচ্ছে, তাও আবার এত সুন্দরী মেয়ে, অদ্ভুত লাগছে আমার কাছে। যাই হোক, সেই খাবারগুলো খেলাম এবং খাবারগুলো ছিল মশলা ছাড়া এবং খুবই দুর্দান্ত স্বাদের। আমি খুব পেট ভরে খেলাম এবং সাথে ওই খাবারগুলো এক পুরো বাটি ভরে ভরে দিয়ে গিয়েছে। ভাত খাওয়া লাগলো না আমার, ওইগুলো খেয়ে আমি পেট ভরে ফেললাম। আসলে খুব দুর্দান্ত ছিল। বেশ খানিক্ষণ পর আমি খেয়ে একদম অবস্থা খারাপ, বিছানায় টানটান হয়ে শুয়ে পড়েছি। আমি খেয়াল করলাম পরি মেয়েটি আমার পাশে এসে শুয়ে পড়ল। আমার বুক ধরফর করতে লাগলো। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বউ আমার পাশে এসে শুয়ে আছে, কারণ পরি মেয়েটির সুঠাম দেহ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে পরেছিল এক ধরনের গাউন জাতীয় পোশাক, তার শরীরের আকার আকৃতি সমস্ত কিছু বোঝা যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গেই নিজেকে সংযত করলাম, কারণ হচ্ছে পরি মেয়েটি নিশ্চয়ই এরকমভাবে চলাফেরা করে এবং তার নিশ্চয়ই সংযত করার কিছু নেই। তার দিকে তাকিয়ে আমার অন্যরকম ফিলিংস হতে লাগলো। একে তো তাকে ভালো লাগে, তারপর আবার তার এরকম সুঠাম দেহ এবং সুন্দরী শরীর দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম এবং খানিকক্ষণ বাদে তার পেটের দিকে চোখ গেল আমার। আমি চোখ সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম। বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে বাজারে যেতে হবে, তবে হ্যাঁ, এখানে যে আপনি আছেন কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তাহলে আমার ক্ষতি হবে, আর আপনি নিশ্চয়ই কাউকে বলবেন না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, আর আপনিও যে এখানে আছেন কাউকে কিন্তু দেখা দিয়েন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মেয়েটি তখন বলল, পাগল, কেউ যদি দেখে ফেলে আমাকে এখানে তাহলে তো খবর আছে। আমি মূলত এখানে একটা, না থাক, আপনাকে পরে বলবো, এখন বলতে ইচ্ছে হচ্ছে না। মেয়েটি এত সুন্দরী যে তার কথা আমার শুনতে খুব ভালো লাগে সব সময়। সে যা বলে সেটা শুনতে আমার ভালো লাগে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কি নিয়ে আসবো আজকে? আমাকে সে বলল, আচ্ছা আপনি করে বলছেন কিসের জন্য? তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, যেমন আমি তোমাকে তুমি করে বলি। বিষয়টা ভালো না? তারপর আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, তবে মেয়েটি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, আমার নাম হচ্ছে তুবা, বুঝতে পেরেছ? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নাম তুবা, হ্যাঁ, তো মিস তুবা, আপনি কি খাবেন, কোন ধরনের মিষ্টি খাবেন বলেন তো? তুবা তখন বলল যে তোমার যা পছন্দ হয় সেটা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তুবা পড়ি, আপনার যেটা ভালো লাগাবে সেটাই নিয়ে আসবো। আসলে সত্যি কথা বলতে মেয়েটা এই 1-2 দিন এসেছে আমার মনের কোণে অন্যরকম একটা জায়গা করে ফেলেছে, কারণ সে ছিল অসম্ভব রকম সুন্দরী। তার দিকে তাকানো যেত না, কারণ তার শরীর ছিল খুব সুন্দর গঠনের এবং চমৎকার ধরনের একটা মেয়ে। তার দিকে তাকালে আমার অন্যরকম একটা ফিলিংস হয়, যা কিনা আমাকে খুব সংযত করতে দেয় না। আমি তখন ঘর থেকে বেরিয়ে গেলাম। ও খুব সুন্দর একটা গাউন জাতীয় পোশাক পরে আছে, অনেকটা নাইটির মতো, যেটা কিনা ওই সময়টাতে আমাদের আধুনিক শহরগুলোতে, গ্রামগুলোতে একদমই চলমান ছিল না। এখন হয়তো অনেক জায়গায় এগুলো চলে, তবে ওইগুলো ওই সময়টাতে এরকম কোনো প্রকার চলমান ছিল না, যার কারণে আমার ওইগুলো জিনিসগুলো দেখে ওর দিকে তাকাতেই আমার কেমন যেন লজ্জা লাগতো। আমি যাই হোক বাজারে চলে গেলাম। ওই দিন আমাদের হাটের দিন ছিল। হাটে গিয়ে কি মিষ্টি নিব সেটাই ভাবছিলাম। হাতে খুব বেশি টাকা পয়সা নেই, আব্বা যে কয় টাকা দিয়েছে সেই কয় টাকা দিয়ে চলতে হবে, কারণ হচ্ছে আব্বা খুব বেশি টাকা দেয়নি বাজার করার জন্য, মাছ দিতে হবে এর মধ্যে। তারপর আবার আসার সময় নিয়ে এসেছে হচ্ছে পেঁয়াজগুলো বিক্রি করে ওই টাকা আমার আব্বাকে দিতে হবে, ওইখান থেকে আবার বাজার করতে হবে। যদি মিষ্টি কেনার জন্য অতিরিক্ত টাকা খরচ করে ফেলি তাহলে তো সমস্যা হয়ে যাবে, যার কারণে
আমি আমার আগে থেকেই ব্যাংকে জমিয়ে রাখা কিছু টাকা এখান থেকে বের করে নিলাম, কারণ মেয়েটা আমার কাছে মিষ্টি খেতে চেয়েছে। আমি মিষ্টি দোকানে গিয়ে ভেবে পাচ্ছিলাম যে কী ধরনের মিষ্টি নিব। তারপর একবার মনে হলো যে ওরা কি দই খেয়েছে কখনো, দই খেলে কেমন মনোভাব হবে ওদের, সেটা ভেবে আমি পুরো এক ভাঁড় দই নিয়ে গেলাম। এক ভাঁড় দই কিনে ফেললাম এবং বেশিরভাগ টাকা আমি দইয়ের পিছনে খরচ করে ফেললাম। পাশাপাশি আরও কয়েক পদের মিষ্টি সঙ্গে করে নিলাম। তারপর বাজার সদাই করে পেঁয়াজগুলো বিক্রি করে বাড়ির দিকে রওনা দিলাম। এই মিষ্টিগুলো যদি আমার পরিবারের কেউ দেখে তাহলে নিশ্চয়ই তারা একদম হামলি কামলি করবে। তখন আমার ছোট বোনের বিয়ে হয়নি, আর ছোট ভাইও ওরকমভাবে আমার পড়াশোনা করতো এবং ওরকমভাবে বাড়িতেই থাকতো। তো সব মিলিয়ে ওদেরকে যদি আমি এই মিষ্টিগুলো দেখাই তাহলে ওরা নিশ্চয়ই খেয়ে ফেলবে, আর এগুলো আমাকে লুকিয়ে নিতে হবে। যার ফলে আমি কি করলাম, আমি আরেকটা ব্যাগ করলাম এবং সেই ব্যাগে সর্বপ্রথম বাড়িতে ঢুকে দেখলাম কিছু বাড়ির মধ্যে কেউ আছে কিনা। আমি বাড়ির মধ্যে উকি দিলাম। ঠিক তখনই তুবাপরি আমাকে পেছন থেকে ডেকে বলে, কি ব্যাপার, আপনি এরকম উকি দিচ্ছেন কিসের জন্য বাড়ির মধ্যে? আমি দেখলাম ওর হাতে তেঁতুল এবং ও তেঁতুল গাছে তখন বসেছিল। আমাদের বাড়িতে ঢুকতেই একটা বড় তেঁতুল গাছ আছে এবং সেখানে বসে ওই তেঁতুল গাছে বসে তেঁতুল পাড়ছিল। বললো কি যে, এই জিনিসটা তো খুব ভালো, আমার কাছে খেতে খুব ভালো লাগছে, এটা কি জিনিস? আমি বললাম, এটা তেঁতুল এবং টক, এটা দেখলেই মুখে পানি আসে, জিভে জল আসে। মেয়েটি তখন বললো, দেখি আমার জন্য কি এনেছেন, মিষ্টি এনেছেন? আমার জন্য বোধহয় এগুলো এনেছেন, বাড়ি কেউ না দেখে ফেলে সেই জন্য বোধহয় লুকিয়ে লুকিয়ে আমার জন্য নিয়ে আসছেন, তাই না? আমি বললাম, হ্যাঁ। তুমি এক কাজ করো, এটা নিয়ে ঘরে যাও দ্রুত, হ্যাঁ, কেউ যেন না দেখতে পাই। তখন ওর হাতে দিয়ে আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দেখলাম মা উঠোনে তখনও ঝাড় দিচ্ছে আর ছোট বোন বারান্দায় বসে আছে। সে ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে চলে গিয়েছে। খুব সেকেন্ডের মধ্যে এবং ন্যানো সেকেন্ডের মধ্যে সে যেতে পারে, যার কারণে আমার তেমন কোনো প্যারা নিতে হয়নি। আমি ঘরে ঢুকে বাজারগুলো মায়ের হাতে দিলাম। তারপর নিজের ঘরে গেলাম। নিজের ঘরে গিয়ে দেখি মেয়েটা ততক্ষণে মিষ্টিগুলো বের করে খেতে শুরু করেছে। বিশেষ করে মিষ্টি না, মানে মিষ্টি যেগুলো নিয়েছি যেগুলো খায়নি, সে দইয়ের ভাঁড় বের করে খেতে শুরু করেছে এবং এমনভাবে খাচ্ছে যেন এগুলো কখনো খায়নি। ও খেয়ে একদম তৃপ্তির ঢেকুর গিলেও ফেলেছে। আমাকে বলল, এত সুন্দর জিনিস এর আগে আমি কখনো খাইনি, এটার নাম কি? আমি এটা যাওয়ার সময় নিয়ে যাব অনেক করে। আমি তখন বললাম, এটার নাম হচ্ছে গিয়ে দই এবং আমাদের এখানে এগুলো খায় বেশি করে। আর যে মিষ্টিগুলো এনেছিলাম সেই মিষ্টিগুলো ও ধরেও দেখেনি, বলে যে এগুলো ভালো না, এগুলো খেতে ভালো লাগছে না আমার কাছে। তার মানে বোঝা গেল যে ও দই কখনো খায়নি এবং দইয়ের কাছে খেতে খুব ভালো লেগেছে। বাকি যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি না খেলে দাও, এগুলো আমি আমার মা আর ছোটো বোনকে দিয়ে আসি, ওরা খাবে। ও তখন বললো, আচ্ছা ঠিক আছে, এগুলোর সাথে আরও কিছু মিষ্টি নিয়ে যাও, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। তাই বলেই আমার চোখের সামনে থেকে একদম ফুরুত করে গায়েব হয়ে গেল। মানে এরকমভাবে কেউ গায়েব হতে পারে সেটাই আমার কল্পনার বাইরে ছিল। কয়েক মিনিটের মধ্যে সে ফিরে আসলো। আমি খেয়াল করলাম তার হাতে বেশ কয়েকটা প্যাকেট এবং প্যাকেট খুলতে খেয়াল করলাম নানান ধরনের মিষ্টি এবং এরকম মিষ্টি এর আগে আমি কখনো দেখিনি, খাইও নি। আমাকে বলল, এই সমস্ত মিষ্টিগুলো তুমি তোমার মাকে দিয়ে আসো যাও, আর তুমি কালকে আমার জন্য একটু এনে দিও তো আবার। আমি তুবাপরিকে বললাম, আচ্ছা ঠিক আছে, এনে দিব। তাই বলে আমি গিয়ে চলে গেলাম মিষ্টির সমস্ত মিষ্টিগুলো নিয়ে মায়ের হাতে দিতে। প্রায় 4-5 কেজি মিষ্টির মতো হবে, সবগুলো মিষ্টি মায়ের হাতে দিলাম। আমার মা বললো, এগুলো কোত্থেকে নিয়ে আসলি? আমি বললাম, নিয়ে আসছি কিনে তোমাদের জন্য, খাও। তাই বলে, এত মিষ্টি? আমি বললাম, আরে খাও না, সমস্যা নাই। আর তোমার কি কিছু খেতে মন চাই বলো, যদি কিছু খেতে মন চাই তাহলে আমি এনে দিব। আমার মা তখন বলল, কতদিন গরুর মাংস খাই না, একবার গরুর মাংস নিয়ে এসেছি একদিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আর কোনো মাংস খেতে ইচ্ছা হয়? তখন মা বললো, যে আর কি মাংস খেতে ইচ্ছা হবে? আমি বললাম, যেমন দুম্বা, উট, হরিণ এই জাতীয়। তখন মা বললো, তুই তো পাগল হয়ে গেছিস রে, কি হয়েছে তোর বলতো? কয়েকদিন ধরে উল্টাপাল্টা ব্যবহার করতেছিস, উল্টাপাল্টা কথা বলতেছিস। আমি বললাম, আরে মা বলো না, যদি বলো তাহলে কিন্তু সাথে সাথে হাজির করে দিব। মা তখন বললো, আম্মা ঠিক আছে, তুই যা মন চায় তাই কর। আমার ছোট বোন তখন বলে উঠলো, যা হরিণের মাংস নিয়ে, যদি পারিস তাহলে আমি তোর যা বলবি তাই শুনবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে তোদেরকে হরিণের মাংস দিয়ে খাওয়াবো। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি যে মাছ আনছিলাম সেই মাছগুলো রাত্রেবেলা ভোনা করা হয়েছিল, তো ওইখান থেকে মাছ যখন নোরাশ করা হয়েছে তখন আমি কয়েকটা মাছ আলাদা করে রেখেছিলাম, কারণ তুবাপুরি বলেছে ও নাকি মাছ খাবে এবং সেগুলো ভাজা মাছ, ভাজা ছাড়া সে খাবে না। আমি আলাদা করে আমি মাকে বললাম যে মাছগুলো ভেজে রেখো, হ্যাঁ, ভাজা কড়া ভাজা না হলে কিন্তু খাবো না আমি। মা জানে যে আমি মাছ ভাজা হলে খাই না, কিন্তু আচমকা ভাজা মাছ কেন খাচ্ছি সেটা মায়ের কাছে খটকা লাগলো। এবং মা বললো, কি রে, তোর আচার ব্যবহার হঠাৎ করে এরকম পরিবর্তন কিসের জন্য? আমি বললাম, আমি জানি না মা, আমার কাছে এগুলো করতেই ভালো লাগছে, তুমি করো তো। তাই বলে রাতের সমস্ত খাবারগুলো নিয়ে আমি নিজের কক্ষে চলে আসলাম। তারপর খাওয়া শেষ করে তুবাকে বললাম যে কেমন লাগলো মাছগুলো। ও তখন বললো, খুব ভালো লেগেছে,
কালকে এই মাছগুলো আমার জন্য নিয়ে এসো তো, আর হচ্ছে গিয়ে দই নিয়ে এসো, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমি বললাম, তুবা আমার মা ওই খাবারগুলো খেতে চেয়েছে, তুমি কি এনে দিতে পারবে এখন? তুবা তখন বলল, হ্যাঁ কেন নয়, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। তারপর বেশ খানিক্ষণ অপেক্ষা করার পরে ও কয়েকটা থালা নিয়ে আমার সামনে উপস্থিত হলো এবং সেই থালার ভিতরে গরম গরম সেই খাবারগুলো। আমি বললাম, এই খাবারগুলো কোত্থেকে নিয়ে আসছো তোমরা? ও তখন বলল, এই খাবারগুলো আমরা চাইলে যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি, তবে তুমি এত কথা বলছো কিসের জন্য, নাও নিয়ে দিয়ে আসো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি সেই বাটি ভর্তি সমস্ত জিনিসগুলো নিয়ে আমার মায়ের কাছে দিয়ে আসলাম, বললাম, এই নাও তোমার খাবার, যেটা সম্পর্কে বলেছিলাম। আমার মা অবাক হলো, বললো, কিছু তোকে মাংস নিয়ে আসতে বলছিলাম, রান্না করে নিয়ে আসছিস কোত্থেকে? আমি বললাম, এত কথা বলো না তো, যা বলতেছি তাই করো, খাও। তাই বলে আমি নিজের কক্ষে চলে আসলাম। আমার মা বাবা সকলেই আমার কয়েকদিনের ব্যবহার দেখে সত্যি অবাক হচ্ছেন। কারণ হচ্ছে আমি তো আগের মতো ব্যবহার করছি না, আমি আগের মতো কাজেও যাচ্ছি না, আবার বাজার থেকে অদ্ভুত হয়ে বাড়িতে ফিরছি, অদ্ভুতভাবে কথা বলছি, আমার কথাবার্তা চলন বলন সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। মা বাবা আসলে কিছু বুঝতে পারছে না যে কি হয়েছে। আমি তো নিজেই এই পরিটাকে ঘরে তুলে এক প্রকার অন্যরকম বিপদেই পড়েছি, কারণ সে যা বলছে তাই আমাকে শুনতে হচ্ছে, কারণ তার মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা, সেটা আমি এখানে আসার পর বুঝতে পেরেছি। এবং সে যেভাবে আমার সঙ্গে এখানে মিশছে, কেন আমার ঘরে উঠে এসেছে সেটাই তো বুঝতে পারছি না। কোনো কিছু যদি তাকে নাও বলি, তাও দেখা যাবে কি সে আমার ঘাড় মটকাবে। এইসব নিয়েই মূলত আমি বেশ খানিকটা শঙ্কার মধ্যে ছিলাম। কি করব সত্যি আমার মাথায় কিছু ঢুকছিল না। কোনো বন্ধুর সাথে শেয়ার করব, ও তো আমাকে বলেছে, নিষেধ করেছে কারোর সঙ্গে যেন এগুলো শেয়ার না করি। আমার সত্যি কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি নিজের কক্ষ চলে গেলাম এবং পাটি পেতে নিচে শুয়ে পড়লাম। মেয়েটি আমাকে বলল যে, আপনি চাইলে উপরে ঘুমাতে পারেন, কিন্তু আমি কিন্তু আগেই বলেছি। আর মেয়েটি যে জামা কাপড় পরে উপরে ঘুমায়, ওই জামা কাপড় দেখলেই কোনো পুরুষ মানুষের মন মাইন্ড ঠিক থাকবে না, তার নিজেকে কন্ট্রোল করায় কষ্টদার হয়ে যাবে। আমি খুব কষ্ট করে নিজেকে সংযত করে এই পাশের পাটি পেতে তারপর ওখানে ঘুমাতাম। কারণ মেয়েটি ছিল অত্যাধিক রকমের রূপবতী, সুন্দরী, সেই সাথে অধিক যৌবনা, এবং তাকে দেখলে যে কারোর কামবাসনা জাগবে, এটা স্বাভাবিক বিষয়। আমারও সেটার ব্যতিক্রম হয়নি, তবে তার প্রতি এরকম কোনো ফিলিংস আমি কখনোই আনিনি, কারণ তাকে দেখে আমার খুব ভালো লাগতো এবং খুব পছন্দ হতো। এরকম করতে করতে যে খুব কবে যে ভালো লাগা একটু অন্যদিকে কনভার্ট হয়ে গেছে সেটা আমি জানি না। তবে মেয়েটি প্রত্যেকদিন আমার কাছে দই খেতে চাইতো, আর আমার কাছে তো তেমন টাকা থাকতো না। তো এরকম করে প্রায় 4-5 দিন কেটে গেল। আমার ব্যাংকে যত টাকা ছিল প্রত্যেকের সমস্ত টাকা আমি খরচ করে ফেললাম। আমার আব্বা তখন বলতে লাগলো, কি রে, তুই মাঠে যাস না কিসের জন্য, কাজে যাস না কিসের জন্য? আর ওই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল ঘন ঘন। আমি বৃষ্টির বাহানা দিয়ে বললাম, আব্বা, এই কারণে আমি যেতে চাচ্ছি না। আর দেখি বৃষ্টি থামলে মনে হয় আবার পাটের ভুঁইতে নিশ্চয়ই আবার নিড়ানি দিতে হবে, আর বাচক কাটার মতো হয়ে গেছে। এই কথা বলে আমি ঘরে চলে আসলাম। মেয়েটি আমাকে বললো, কি ব্যাপার, আজকে যে মিষ্টি আনলেন আমার জন্য? আমি বললাম, আসলে আনবো, কালকে আনবো, আমাকে একটু সময় দেন আজকে। তখন মেয়েটা আমাকে বুঝলো আর কি, বললো কি যে, আপনি নিশ্চয়ই এগুলো দাম দিয়ে কিনে নিয়ে আসেন, তাই না? আমাদের তো এরকম কোনো কিছু লাগে না, আমরা স্বাধীন, আমরা যে কোনো কিছু চলে করতে পারি। নিশ্চয়ই আপনার উপর চাপ হয়ে যাচ্ছে, তাই না? আমি বুঝতে পারছি যে আপনারা মোটামুটি মানে গরিব এবং বড় লোকও না, ওরকমভাবে আমাকে দই খাওয়াতে গিয়ে আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। যাই হোক, আপনার এই সমস্যা আমি সমাধান করে দিব। হ্যাঁ, আমার হাতের এই চুড়িটা দেখুন, এটা বেশ দামি, আপনি চাইলে এটা বিক্রি করে তারপরে আমার জন্য নিয়ে আসতে পারেন, আর আপনি যে টাকাগুলো খরচ করেছেন সেগুলো করতে পারেন। আমি তখন তোবাকে বললাম, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি আমাদের বাসায় মেহমান, আর মেহমানের মতো থাকবে, তোমাকে কেন টাকা দিতে হবে? আমি দেখি কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। তোবা তখন আমার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমার কলার ধরে একদম আমার মুখের কাছাকাছি এসে বলল, কি বললো আবার বলো? তুমি আমাকে এরকমভাবে বলছো, আমার কাছ থেকে তুমি টাকা নিবে না? তোমাকে নিতে বলেছি, তাড়াতাড়ি নাও, এগুলো নিয়ে দ্রুত বিক্রি করে দিয়ে তারপর তুমি তোমার সমস্ত কিছু করবে, ঠিক আছে? আমি তখন তোমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, কারণ ও যতটা কাছাকাছি চলে এসেছিল, অতটা কাছাকাছি আসলে কোনো পুরুষ মানুষ ঠিক থাকতে পারে না। আর সে যে একটা মানুষ না পড়ি, সেটা তো আমি জানি ভালো মতো। আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তখন আমার বুকের মধ্যে হাত রাখলো, হাত থেকে বললো, কি ব্যাপার, তখন হার্টবিট এত বেশি কেন? আমি বললাম, এমনিতেই ভয়ে, তুমি যেরকমভাবে ভয় দেখাচ্ছ আমাকে। আচ্ছা ঠিক আছে, দাও। তারপর ওর হাতের চুড়ি দুটো আমাকে খুলে দিয়ে বললো, কালকে বিক্রি করে যত টাকা হয় সেগুলো দিয়ে তুমি তোমার নতুন কোনো বিজনেস স্টার্ট করবে বা এরকম কোনো কিছু করবে, আর বাকি টাকা দিয়ে আমাকে, আমি যে কদিন আছি সে কদিন খাওয়াবে আমাকে, ঠিক আছে? তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওকে যেরকম লোক, ওকে ভয় না পেয়ে কোনো উপায় নেই, এবং ওকে আমি খুব ভয় পেতাম। ও যেহেতু কোনো আশরাফুল মাখলুকাত ছিল না, যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলতো তাহলে তো সমস্যা ছিল, যার কারণে ওকে দেখে আমার একটু ভয় লাগতো।
তারপর ওইগুলো নিয়ে আমি যখন একটু স্বাভাবিক হলাম, ও তখন হাসতে লাগলো এবং হাসতে হাসতে এক প্রকার অন্যরকম, মানে ও হাসতে তো হাসছেই। আমি তখন বললাম, কি ব্যাপার, হাসছো কেন তুমি? পরিমেয়টা আমাকে বলল, হাসবো না, তুমি এত ভয় পাও? এত ভয় যদি আমার রাজ্যের লোকজন বা আমার ভাই বোনেরা পেত তাহলে তো হতোই। আসলে আমাকে না কেউ ভয় পায় না এরকমভাবে, আর তুমি যেরকমভাবে আমাকে ট্রিট করো আমার পরিবারের কেউই আমাকে এরকমভাবে ট্রিট করে না। এই কারণে না না থাক। একথা বলতে গিয়ে সে থেমে গেল। আমি বললাম, এই কারণে মানে মানে কিসের জন্য? আপনি এখানে এসেছেন কিসের জন্য আমাকে বলুন তো। মেয়েটি তখন বললো, আবার আপনি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে তুমি এখানে কেন এসেছো বলো তো? ও আমাকে বলল, পরে বলবো। তাই বলে মন খারাপ করে ওই পাশে চলে গেল। তারপর বেশ খানিক্ষণ পর আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম, কিছু কি হয়েছে? আমাকে তুমি চাইলে বলতে পারো। মেয়েটি আমাদের বাসায় এসেছে প্রায় 9 দিন হয়ে গিয়েছে, আজকে সহ 10 দিন। সব মিলিয়ে এই 10 দিনে ওর প্রতি অন্যরকম একটা সিম্পেথি আমার কাজ করা শুরু করেছে, যা কিনা একটা অন্যরকম বিষয় আর কি। আমার ওর প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো তখন। যাই হোক, ওটাতেও আর কোনো কথা বললো না। আমি আমার নিচের বিছানায় শুতে গেলাম। পরের দিন সকালবেলা উঠে আমি মাঠে চলে গেলাম, কারণ ও আমাকে বলেছে যে যেভাবেই হোক ওকে দই খাওয়াতে হবে নিয়মিত। আর ও যে চুরিটা দিয়েছে, আমার কেন যেন ওই চুরিটা বিক্রি করতে ইচ্ছে হচ্ছিল না, কারণ এটাই ওর নিশান। যখন ও আমার কাছ থেকে চলে যাবে, আমি হয়তো জানি যে ও আমাকে ছেড়ে চলে যাবে একদিন, ওর সমস্যাগুলো যখন কেটে যাবে তখন চলে যাবে। ও কেন এখানে এরকমভাবে এসেছিল, কেনই বা চলে যাবে, সেসব বিষয়ে আমি কখনো শুনতে চাইনি এবং জোর দিয়ে শুনতে চাইনি। কয়েকবার চেয়েছি কিন্তু আমাকে বলেনি। তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওর। ও আমার এখানে যতদিন ইচ্ছা থাকুক, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি কিছু সমস্যা ফেস করছি। যেমন আমার বাড়ির মানুষজন আমাকে পাগল ভাবছে। কারণ হচ্ছে আমার বাড়ির মানুষজন আমাকে বসে বসে দেখে যে আমি ঘরের ভিতরে একা একাই কথা বলি। শুধু একা একাই কথা না, মাঝে মধ্যে অট্ট হাসিতে ফেটে পড়ি। ওই যে রাতে যখন ওর সঙ্গে গল্প করি, তখন ও নানান ধরনের হাস্যকর কথা বলে, যেগুলো শুনে আমি আসলে হাসাহাসিতে একদম মত্ত হয়ে পড়ি। যার কারণে আমার বাবা মনে করে যে আমি পাগল হয়ে গিয়েছি। এবং ঠিক তেমনটাই ঘটলো। ওই দিন দুপুরের দিকে, মানে আমি যখন বাড়িতে আসলাম খাবার খাওয়ার জন্য, দুপুরের দিকে আমার আব্বা একজন মানসিক ডাক্তার, মানে আমাদের এখানকার একজন হাতুড়ি মানসিক ডাক্তার আছে, সে তাকে নিয়ে আসলো। এনে বলল, দেখেন তো ভাই, আমার ছাগলটার কী অবস্থা হয়েছে। ওই ডাক্তার আমাকে দেখিয়ে বললো কি যে, কি ব্যাপার, তোমার নাম কি? আমি আমার নাম বললাম। বললো, তুমি রাত্রেবেলা হাসাহাসি করো কিসের জন্য? আমি বললাম, হাসাহাসি করি কারণ গল্পর বই পড়ি এই জন্য হাসাহাসি করি, বা গল্প শুনি এই জন্য হাসাহাসি করি, কিন্তু হাসাহাসি করা কি অপরাধ নাকি? তারপর ডাক্তার বললো, তুমি ইদানিং 3-4 জনের ভাত একা খাওয়া শুরু করছো কিসের জন্য? মানে আমার আম্মা নিশ্চয়ই কথা বলছে। তারপর বলে কি যে, ওই গাছের উপর বসে থাকে কিসের জন্য? আমি 2 দিন পরিটার সাথে তেঁতুল গাছের এখানে বসেছিলাম, এবং সেটা আমাদের ওইখানকার কোনো কাকা বাজার থেকে আসতেছিল, সেটা দেখছে এবং ওইখানে বসে কথা বলতেছিলাম, সেটা দেখছে লাইট মেরে। তো ওইটা আমি খেয়াল করছিলাম, কিন্তু এটা যে এরকম জায়গায় গড়াবে সেটা আমি বুঝতে পারিনি। পরিমেয়েটার সঙ্গে আশেপাশে আমি রাত্রেবেলা বসে বসে গল্প করি, আমার ঘরের পাশে বা ওই তেঁতুল গাছে, বা আমাদের ওখানে পুকুর পাড় আছে সেখানে বসে। তো আমি রাত 1:30 বাজে পুকুর পাড়ে বসে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম নিজের সাথে, সেটা পর্যন্ত দেখছে। তো তার মানে মানসিক সমস্যা নিশ্চয় আমার কোনো একটা হয়েছে, বা আমি পাগল হয়ে গেছি। তারপরে আমি উল্টাপাল্টা কথা বলি, আমি রান্না করা খাবার আইনা দেই, প্রায় প্রতিদিনই আইনা দেই, এটা আইনা দেই, ওইটা আইনা দেই, এবং আমার কি হয়েছে সেটাই তারা ভেবে এক প্রকার মানে কি করবে কিছু বুঝতে পারছে না। সেজন্য তারা ডাক্তার নিয়ে চলে আসছে যে আমার মানসিক সমস্যা হয়েছে। তো আমি তখন বললাম, ডাক্তার শোনেন, আমার কোনো মানসিক সমস্যা হয় নাই, আর আমি তো বলতে পারতেছিলাম যে আমার সাথে একটা পরী আছে, বা ওই পরী মেয়েটার সাথেই আমি এগুলো করি। তো এগুলো নিয়েই সে ডাক্তার আমাকে দেখে দেখে বললো, সত্যি পাগল কেস, আপনার ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, সেরকম উল্টাপাল্টা কাম করে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। শোনেন, আপনি ওকে শহরে গিয়ে বড় কোনো একটা ডাক্তার দেখান, আপাতত এই ওষুধগুলো দিচ্ছি। তাই বলে সে ডাক্তার চলে গেল। আমি বললাম, হায় রে পাগল ডাক্তার, আমার যে কি হয়েছে সেটা তো আমি জানি, তাই না? তো এই কথা যখন পরিমেয়টা শুনলো, তখন আমি প্রায় বিকেলের দিকে আমার খেতে কাজ করতেছিলাম। ও তখন আমার ক্ষেতের পাশে আমার সঙ্গে বসেছিল। ও হাসতে হাসতে শেষ। আমাকে বলল, এই কাহিনী তাহলে তোমাকে এখন সবাই পাগল হওয়া শুরু করছে? ও হাসতে হাসতে তো হাসতেইছে। আমি তখন বলি যে, হ্যাঁ হাসো, তুমি হাসো, হেসে হেসে এরকমটাই করো, আর আমাকে এ সময় পাগল বলুক। তাই বলে পরিমেয়টা আমার কাছে এগিয়ে আসতে গেল, এবং এগিয়ে আসতে গিয়ে গুঁতো খেয়ে পড়ে যেতে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললাম। সে আমার হাতের উপর পড়লো, এবং এক প্রকার তারে মাটি থেকে পড়া অবস্থায় ধরে ফেললাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, এবং আমিও তার দিকে তাকিয়ে আছি, মানে এক প্রকার অন্যরকম সিনেমেটিক মুহূর্তের মতো। কিন্তু ততক্ষণে আমি মেয়েটিকে সোজা করে দাঁড়িয়ে করে বললাম, এরকমভাবেই পড়ে যাবে, পড়ে গিয়ে হাত পা ভাঙবে। ও তখন বললো, আমাদের হাত পা ভাঙে না,
আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। আমি বললাম, হ্যাঁ তা তো করতেই পারো, এই যে আমাকে পাগল প্রমাণ করাচ্ছ সবার সামনে। মেয়েটির তখন মন খারাপ হলো, বললো কি যে আমি সত্যি তোমাকে পাগল বানিয়েছি। আমি বললাম, তা নয় তো কি, তোমার রূপের আগুন দিয়ে পাগল করেছো, তোমার এর কথাবার্তা দিয়ে পাগল করেছো। এই কথা বলতে আমি থেমে গেলাম। থেমে গিয়ে মেয়েটি খানিকটা লজ্জা পেয়ে এখান থেকে সরে গেল। তখন আমি বললাম, আরে তোমার সঙ্গে মজা করছিলাম, মন খারাপ করো না, তুমি তুমি যতদিন ইচ্ছা আমাদের এখানে থাকতে পারো, আর কোনো সমস্যা নেই। সন্ধ্যার মাগরিবের আজান কিছুক্ষণ পর পর আমি এবং ও বাড়িতে চলে আসলাম, কারণ মাগরিবের পর ও ঘর থেকে বের হয় না। নিশ্চয়ই ওর কোনো সীমাবদ্ধতা আছে এবং অন্যরকম এক ধরনের চাহিদা আছে, যার কারণে নিশ্চয়ই ও ঘর থেকে বের হয় না। এরকম করে প্রায় আরও সপ্তাহখানিক কেটে গেল। ওকে নিয়মিত দই খাওয়ানোর জন্য আমি প্রতিদিন জোন খাটতে লাগলাম, মানে অন্যের জমিতে কাজ করতাম। যেহেতু আমি একজন কৃষক ছিলাম, যেহেতু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ কৃষিকাজ করেই তো আমার জীবিকা নির্বাহ করি। আর নিজেদের কৃষি জমিতে চাষ দিতাম, অন্যের জমি থেকে চাষ করে না করতাম, এটা নিয়েও আব্বা আমার সাথে চিল্লাচিল্লি করতো, বলতো তুই নিজের জমি থেকে অন্যের জমিতে কাজ করতেছিস কৃষির জন্য। আর আমি তো চাইলে বাড়ি থেকে এরকম টাকা পয়সা নিতে পারতাম না। নিয়মিত যে পরিমাণ দইও খেত বা যা যা খেতে চাইতো সেগুলো তো আমাকেই করতে হবে, আর ও আমাকে খাওয়ার জন্য টাকা দিয়েছে। তো সেই চুরি তো আমি বিক্রি করিনি, কারণ এটা ওর দেওয়া আমার কাছে এক ধরনের অনন্য উপহার, যেটা কিনা আমি কখনোই ভুলতে পারবো না, বা ওটা আমার কাছে থাকবে সবসময়। সেজন্য ওকে যা করার সেগুলো তো করতেই হবে, সেহেতু ওইটা আমি বিক্রি করিনি। তো ওইভাবে আমি তাকে এরকমভাবে খাওয়াচ্ছিলাম। আমার পরিবারের লোকজন তো ভেবেই নিয়েছে যে আমি পাগল হয়ে গিয়েছি এবং আমি অন্যরকম একটা ট্রমার মধ্যে আছি, সেটা তারা বুঝতেই পেরে গিয়েছে। ওই দিন রাত্রেবেলা আমি গিয়ে ক্ষেত থেকে বাড়িতে ফিরছিলাম। আমার কাঁধে গিয়ে স্প্রে ছিল এবং বেশ কিছু সরঞ্জাম ছিল, সেগুলো আমি বাড়িতে ফিরছিলাম। তো চেয়ারম্যানের বাড়ি যখন ক্রস করলাম, ওইখানে একটা ফাঁকা জায়গা পড়ে, মানে একটা ভিটা আছে, ওইখানে বেশ কিছু তাল গাছ আছে। তো আমি আচমকা খেয়াল করলাম যে তাল গাছের উপর থেকে বেয়ে কয়েকজন লোক নিচে নামলো। এটা আমার চোখের ভুল ছিল নাকি অন্য কিছু, আমি ভালো মতো তাকাতে দেখলাম ওই কেউ তো নেই। তারপর আমি বেশ খানিকটা সামনে এগিয়ে আসলাম। আমি খেয়াল করলাম বেশ কয়েকজন লোক আমাকে ফলো করছে, 3 থেকে 4 জন লোক হবে। তাদের মুখে কালো রঙের ঘোমটা দেওয়া এবং তাদের শরীরের কালারও বেশ খানিকটা কালো এবং কুষ্ঠিত টাইপের। আমার কাছে কেমন যেন লাগতে শুরু করলো। অন্ধকারে তেমন বোঝাও যাচ্ছিল না তারা কালো নাকি কুষ্ঠিত, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তবে আমি ধরে নিয়েছি যে কালো কাপড় পরে আছে, যেহেতু তাদের অন্যান্য সমস্ত কিছুই কালো, কারণ তাদেরকে দেখতে পাওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। আকাশে জ্যোৎস্নাও ছিল না, আর তেমন পথে আলোও ছিল না, সবেমাত্র সন্ধে লেগে এসেছে। এই এমত অবস্থায় তাকে এরকমভাবে বোঝা যাচ্ছে না। আমি বারবার পেছন ফিরে তাকাচ্ছি, খেয়াল করলাম সেই জিনিসগুলো, মানে সেই মানুষগুলো আমার পেছন পেছন আসছে। তাদের মাথায় বড় কালো রঙের ঘোমটা দেওয়া, ঘোমটাতে কেমন যেন পরিচিত। যাই হোক, বেশ খানিক্ষণ পরে হাঁটতে হাঁটতে আমি মসজিদের কাছে চলে আসলাম। মসজিদের কাছে আসতেই সেই লোকগুলোকে আর পেছনে দেখতে পেলাম না। আমি আমার সেই কৃষি সরঞ্জাম এবং মাঝে একটা বোঝা ছিল, সেই বোঝাটা নামিয়ে অজু করে মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার মধ্যে কেমন যেন খেয়াল করলাম যে আমার আশেপাশেও সেরকম লোকগুলোকে দেখতে পাচ্ছি, কারণ তাদের মাথায় ঘোমটা দেওয়া ছিল। ওইরকম অবস্থায় ঘোমটা দিয়ে কে বা এখানে নামাজ পড়বে? মসজিদে কারেন্ট ছিল না, হারিকেন জ্বালানো ছিল, যার কারণে হারিকেনের আলোয় মনে হচ্ছিল বারান্দায় কেউ নামাজ পড়ছে আমার সঙ্গে। পুরো মসজিদে আমি একা ছাড়া আর কেউ ছিলাম না, যেহেতু মাগরিবের নামাজ অনেক আগে শেষ হয়েছে। আমি দ্রুত সেই মসজিদ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে বোঝাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর পরিমেয়েটি দেখি ঘরের ভিতরে নেই, নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছে বা অদৃশ্য হয়ে কোথাও ঘুমাচ্ছে। ওর কাজই তো এটা, সবসময় এগুলোই তো করে। তবে এই কয়েকদিনে যে ওকে আমি মনে মনে অসম্ভব রকমের ভালোবেসে ফেলেছি সেটা বলার অপেক্ষা রাখে না। প্রায় 3 সপ্তাহের উপরে হয়েছে আমার এখানে এসেছে, এবং প্রথম দেখাতেই যে ওর প্রতি আমার অন্যরকমটা প্রেমের অনুভূতি হয়েছিল, সেটা এখন সত্যি সত্যি ভালোবাসায় রূপ নিয়েছে। এবং ওকে না দেখলে আমার এক বিন্দুও ভালো লাগে না, খুব কষ্ট হয় ওকে না দেখতে পেলে। তখন আমি ভাবলাম যে ও কি আছে আশেপাশে, ওকে কি ডাক দিব? আমি তখন বললাম, তুবা, কোথায় তুমি? একথা বলতেই আমার মা বলল, ওই যে তোমার সাওয়াল কাছ থেকে আইসা আবার চিল্লাচিল্লি শুরু করছে, দেখো একা একা কথা বলতেছে। আমি বললাম, আম্মা কথা বললো না তো, খালি উল্টাপাল্টা কথা বলো, কোনো কিছু জানো না, ফানো না, ফ্যাস করো খালি। একথা বলে আমি নিজের ঘরের দরজা লাগাই দিলাম। আমার আম্মা বেশ খানিকটা কষ্ট পেয়েছে বোধহয়, কারণ তিনি আমাকে এরকমভাবে উল্টাপাল্টাভাবে কখনো বলতে শোনেননি। নিশ্চয়ই পাগল হয়ে গেছে এটাই ভাবতেছে, কিন্তু আমার মনের মধ্যে যে কি চলতেছে সেটা তো বুঝতে পারতেছি না, কারণ তোবাকে আসার পর থেকে আমি দেখিনি। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম তুবা আমার পেছনে দাঁড়িয়ে আছে। বললো কি যে, আমার জন্য তোমার নিশ্চয়ই অনেক সমস্যা হচ্ছে। আমি বললাম, না তেমন সমস্যা হবে কিসের জন্য। তারপর আমার সঙ্গে কথা না বলে অন্যদিকে চলে গেল। বেশ খানিকটা গভীর হয়েছে রাত। আমি তখন বললাম, কি ব্যাপার, তুমি এখানে এরকমভাবে বসে আছো?
বারান্দায় বসেছিল। ও তখন বলল, না না, এমনিতেই কেমন যেন ভালো লাগছে না। তারপর ওকে আমি নিজে ঘরের ভিতরে নিয়ে গেলাম। বললাম, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ও বললো, খেতে ইচ্ছে হচ্ছে না। এই কথা বলতেই দরজার একটা টোকা পড়লো। আমি তখন দরজার কাছাকাছি যেতে গেলাম। ও তখন বললো, দয়া করে আপনি দরজা খুলবেন না। আমি বললাম, কেন? মেয়েটি তখন বললো, না না, দয়া করে দরজা খুলবেন না। ততক্ষণে আমি দরজা খুলে ফেলেছি। আমি খেয়াল করলাম দরজার বাহিরে 5 জন লোক দাঁড়িয়ে আছে এবং একটু চিনতে বাকি রইল না এই 5 জন হচ্ছে সেই 5 জন যে 5 জনকে আমি সন্ধ্যার দিকে আমার পেছন পেছন আসতে দেখেছি। আমি তখন তাকে বললাম যে, কি ব্যাপার, আপনারা কারা এবং কেন আমাকে ফলো করছেন? লোকগুলো তখন বলল, আপনার ঘরে আমাদের মূল্যবান একটা সম্পদ রয়েছে, আমরা সেটা নিতে এসেছি। তাই বলে আমাকে ধাক্কা দিয়ে তারা ঘরের ভিতরে ঢুকে গেল। তখন তুবা ওইখান থেকে বলল যে, তোমরা এখানে কেন এসেছো? আমি তোমাদের সঙ্গে যেতে চাই না, তোমরা এখনই এখান থেকে চলে যাও। তখন ওদের মধ্যে থেকে একজন লোক সামনে এগিয়ে আসলো। লোকটার মুখের ঘোমটা সরালো। লোকটার মাথায় একদম গলা পর্যন্ত সাদা চুল এবং মুখের সাদা দাড়ি, বেশ মুরব্বী। তিনি তুবার কাছে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে বলল, আমার ভুল হয়েছে মা, তুই চল আমার সঙ্গে, আমরা আর কখনোই তোকে বকাঝকা করবো না, এরকম ভাবে তুই। তখন তুবা বলল, না, তোমাদের কোনো কথাই আমি শুনবো না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও আর আমার কাছে কখনো এসো না। তারপর ওরা ওদের ভাষায় কি জন্য বলা বলি করলো এবং বেশ খানিক্ষণ পরে তুবা আমার কাছে আসলো। এসে বলল যে, তুমি আমার অনেক উপকার করেছ, আর এর প্রতিদান স্বরূপ আমি কি দিতে পারবো জানি না, তবে তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই বলে আমার চোখের সামনে তারা সকলে গায়েব হয়ে গেল এবং যাওয়ার সময় তোমার চোখে আমি একটা অন্যরকম ছলছল ভাব দেখেছিলাম, যা কিনা আমার বুকটাকে একদম অন্যরকম উথাল পাথাল করে দিচ্ছিল। আমার কাছে এক ধরনের অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা কিনা বলে বোঝানো সম্ভব না। তোবাক যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সেটা কোনোদিনই আমি মেনে নিতে পারিনি এবং আমি সত্যি সত্যি একদম পাগলের মতো হয়ে গেছিলাম ও চলে যাওয়ার পর থেকেই। আমি যাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম সেটা বলার অপেক্ষা রাখে না। ওই যেদিন থেকে চলে গেল সেদিন থেকে আমি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছিলাম এবং আমার আব্বা মা তখন সত্যি সত্যি আমাকে পাগল ভাবতো, কিন্তু আমার সঙ্গে যে একটা পরি ছিল সেটা তো তারা কখনো জানতে পারবে না। এবং পরবর্তীতে তারা আমাকে সত্যি সত্যি ঢাকায় একটা ডাক্তার দেখিয়েছিল এবং সেই ডাক্তার দেখানোর পরে বেশ কয়েক মাস পরে আমি সুস্থ হই সেই ওষুধ খাওয়ার পরে। কিন্তু সত্যি সত্যি তোবা আমার জীবনে ছিল সেটা তো আর কেউ জানে না বা কেউ কোনোদিন জানতেও পারবে না, কারণ আমি কখনো কাউকে বলিনি। ওই ঘটনার পর তোবা আর কোনোদিন আমার কাছে আসেনি। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে ও আমার আশেপাশেই আছে, কারণ ওর শরীরের ঘ্রাণ আমি মাঝে মধ্যে পাই এখনও। যদিও ওই ঘটনার পরে আমি বিয়ে শাদী করেছি এবং সংসার সন্তান হয়েছে, কিন্তু কেন যেন এখন পর্যন্ত ওকে আমি ভুলতে পারিনি। জীবনের প্রথম প্রেম ছিল ও, আমার সঙ্গে যে কদিন ছিল সে কদিন যেটা আমার জীবনের ঈদ ছিল প্রত্যেক দিনই, কিন্তু চলে যাওয়ার পর থেকে আমি সত্যি খুব কষ্টের জীবনযাপন করেছি। ইভেন এখন পর্যন্ত যখন মনে পড়ে ওর কথা, সেই কান্নামাখা চেহারা যাওয়ার সময় এবং ওর সেই স্মৃতি, সেই চুড়ি দুটো এখন পর্যন্ত আমার কাছে খুব যত্ন সহকারে রাখা আছে। আমি এখন পর্যন্ত সেগুলো বের করে ওকে দেখি এবং আমার কেন যেন মনে হয় যে আমার আশেপাশে আছে এবং আমাকে কোনোভাবে প্রোটেক্ট করে চলছে, কারণ কোনো বিপদে পড়লে কেমন যেন অটোমেটিক্যালি আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাই, যার কারণে আমার কাছে মনে হয় যে ও আমার আশেপাশে আছে। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সকলের কাছে ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।